দর্শক, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার এবং পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ মৃত্যুদণ্ড সহ 7 আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্টে। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। ওসি প্রদীপের গোপন তথ্য সংগ্রহই কাল হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের। অনেকের মতো স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী ও মহিবুল্লাহ সেদিন মেজর সিনহা খুনের ঘটনা নিজ চোখে দেখেছেন। তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম। তারেক রহমানের প্রথম বক্তব্য ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না, এবারের নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না, নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন। আমরা ভাবছি হয়তো অন্য কিছু, কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যে বক্তব্য দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মেজর সিনহা হত্যা, ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, 6 জনের যাবজ্জীবন বহাল। প্রত্যক্ষদর্শীদের মুখে মেজর সিনহা হত্যার লোমহর্ষক বিবরণ, বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, বিএনপিকে মাইনাস প্ল্যানের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আপনি আমাদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রায়ে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা, কি জানতে পেরেছেন? সোহাগ, আসলে সব তথ্যই আপনি জানিয়ে দিয়েছেন, নতুন করে খুব বেশি তথ্য আমার কাছে আর নেই। আর যেটি বলছেন পর্যবেক্ষণ দেয়নি, কিন্তু সেটি আদালত মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি সগির হোসেনের আদালত আজকে এই রায়টি প্রদান করেছেন। অর্থাৎ আজকে যেই রায়টি ছিল সেটি তিনি 10:50 কোর্ট বসেছেন এবং রায়টি শুরু করেছেন। বলতে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই রায়টি সম্পন্ন হচ্ছে। অর্থাৎ একেবারেই সংক্ষিপ্ত যে রায়, সেই রায়টি করেছেন। যেমন যেই রায়টি দেওয়া হয়েছিল কক্সবাজার জেলা দায়রা জজ আদালত থেকে দেওয়া হয়েছিল 2020 সালের 31 জানুয়ারি, সেই রায়টি মূলত বহাল রেখেছেন উচ্চ আদালত এবং হাইকোর্ট। আর এখানে যেহেতু দুটি বিষয় ছিল, একটি হচ্ছে ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড, যে দুজন আসামি যে মৃত্যুদণ্ড অনুমোদন, এবং আরেকটি হচ্ছে জেল আপিল। এই দুটি আপিলকেই তারা গ্রহণ করেছেন এবং বিচারক শুরুতে বলেছেন এই দুটিকেই গ্রহণ করা হয়েছে এবং তাদের যে সাজা ছিল সেই সাজাটি বহাল রাখা হয়েছে। এই বলেই তিনি মূলত সংক্ষিপ্তভাবে এই বিচার শেষ করেছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ পরেই মেজর সিনহা রাশেদ, যিনি নিহত হয়েছিলেন গুলিতে, তার বোন আছেন যিনি এই মামলার বাদী, পাশাপাশি তার স্বজনরা আছেন এবং আইনজীবীরা রয়েছেন, রাষ্ট্রপক্ষ রয়েছেন, অ্যাটর্নি জেনারেল এই মামলার অন্যতম একটি পক্ষ, তিনি কথা বলবেন। তাদের কথায় মূলত আসলে আরও বিস্তারিত জানা যাবে যে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, বা তিনি যখন পূর্ণাঙ্গ রায় পাওয়া যাবে মূলত সেখানে পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে। ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন, সেটা বহাল রেখেছে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন, তাহলে সিনহা সহ 2 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি এপিলেট ডিভিশন টেক কেয়ার। আমরা আপাতত সন্তুষ্ট। আমরা রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন, সেটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে এপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা, তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। এবং আবারও বলবো, এসপি মাসুদকে
অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোন এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। ঘটনাস্থলে মেজর সিনহার সহকর্মী সিফাতকেও করা হয় অমানসিক নির্যাতন, যা হাফেজ, শহীদুল সহ আশপাশের শত শত মানুষ প্রত্যক্ষ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে সিনহা হত্যাকাণ্ডের ভিন্ন নাটক সাজান ওসি প্রদীপ। কি খবর প্রদীপ? এই কোরবানির দিন গরুর মধ্যে তুমি কি? বলো বলো। এখন স্যার আমরা স্যার একটা 153, 186 স্যার 307 মামলা নিচ্ছি স্যার। 350 সরকারি কর্মচারী অ্যাসল্টের আর তো স্যার 186 স্যার পুলিশের কাছে বাধা স্যার। স্যার আর্মিং নাকি? ও স্যার অবসরপ্রাপ্ত স্যার। ও তাইলে এত দলের কি আছে? আগে তোমরা যে বাধা দিচ্ছ ওভারটেক করে গেছে, এটা সাক্ষী আছে কিনা পাবলিক? সাক্ষী আছে স্যার। হ্যাঁ, সাক্ষী থাকলে মামলা কি নিচ্ছ বললো? মামলা নিচ্ছি স্যার 186, 353, 307। এইটার মধ্যে প্রেয়ার দিয়ে দিবা যে ওইটা মার্ডার হয়ে গেছে। অনেকের মতো স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী ও মহিবুল্লাহ সেদিন মেজর সিনহা খুনের ঘটনা নিজ চোখে দেখেছেন। পরে তারা দুজনেই সিনহা হত্যা মামলার সাক্ষীও হয়েছেন। উনি যখন দুই হাত উঁচু করে যখন এভাবে থাকছে, মনে করেন এর সে আর কিছু করার নাই। এটা মানিয়ে যেটা হোক না কেন, তাকে কি করছে, সেন্ডা করছে, যেটা হোক না তারপরেও এর অবাধ্য বাধ্য করে কি করছে, তাকে গুলি করছে। ওই ব্যক্তিটা তখন বাঁচে আছে আর কি, তখন পানি চাইছিল, আমি নিঃশ্বাস দাম আমাকে পানি দাও, পানি খুঁজতেছে আর কি। তখন উঁচু প্রদীপ গালাগালি করছে, কুত্তো বাসা তোকে পানি দেওয়ার জন্য মারছে এরকম হয়ে, ডান পা দিয়া ওনার বুকের হাড় দিয়েছে না, বাম পাশে বুকের হাড়ির মধ্যে 2-3টে লাথি মারছে। লাথি মারার পরে আবার ফা দিয়া গলার বাম পাশে শিবির ধরছে। দীর্ঘ তদন্ত শেষে র্যাবের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম চার্জশিট দেন। নানা চড়াই উতরাই পেরিয়ে আদালত মেজর সিনহা হত্যাকাণ্ডে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাহাড়ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজামউদ্দিন ও মোহাম্মদ আইয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রথমে আমাদের টার্গেট ছিল বিচারটা যেন হয়, রায়টা যেন আমরা পাই, একটা রায় যেন আমরা পাই। সেটা কিন্তু বেশ দ্রুত হয়েছে, যদি আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, ওটা কিন্তু দ্রুতই হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন হচ্ছে কার্যকর কবে হবে, আমরা কিন্তু ওয়েট করছি যে কবে কার্যকর হবে। আমার মা ওয়েট করছেন যে কবে কার্যকর হবে, এটা আমরা এখন কার্যকর দেখতে চাই। মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ভাই হত্যাকাণ্ডের মামলার বাদীও তিনি। ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার পেয়েছেন ঠিকই, তবে সেটি কার্যকরের বিশেষ উদ্যোগ দাবি করেছেন। আমরা চাইবো যে এটা যেন 2028 পর্যন্ত না যায়, তার আগেই যেন বিশেষ বিবেচনায় করতে পারে। এটা কিন্তু আইনের কোনো লঙ্ঘন হবে না, বিশেষ বিবেচনায় কিন্তু এটাকে তাড়াতাড়ি কিন্তু শুনানিটা করে রায়টা কার্যকর করা যায়। আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি। 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের 8ই আগস্ট এই সরকার গঠনের পর আমরা সবাই ভাবছিলাম যে জনাব তারেক রহমান দেশে আসবেন, এমনকি একটা ঘোষণাও ছিল। বাট এরপর পরে নির্বাচনী শুনিয়া বিএনপি একটা বড় সমাবেশ করেছিল, আপনাদের খেয়াল থাকার কথা। তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম। তারেক রহমানের প্রথম বক্তব্যটা ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না, এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না, নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন। আমরা ভাবছি হয়তো অন্য কিছু, কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে। আওয়ামী লীগ নাই, মাইনাস, বিএনপি মাইনাস, তাহলে রাজনীতির মাঠে কে থাকবে? জামাত, এনসিপি বা আরো দলগুলো। আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে এই দেশে ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে, এমন অভিযোগ বরাবরই বিএনপির থাকলেও আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকী, খুবই শক্তিশালী একজন নেতা, তিনি বলছেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপিকে মাইনাসের ফর্মুলার ষড়যন্ত্র, সেটাকে রুখে দিতে হবে। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি। গতকালকে আপনার কি বলা হয় যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল, এখন কেউ কেউ মসনদ ছাড়তে চান না, সিংহাসন বা যে ক্ষমতার চেয়ার এটা ছাড়তে চান না।
9 মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না? এমনকি তিনি অতীতের কয়েকটা ইতিহাসও টানেছেন, মানে সামনে টানা নিয়ে আসছেন যে অন্তর্বর্তী সরকার, এর আগে যারা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা 3 মাসে যদি নির্বাচনী রোডম্যাপ করতে পারে, জনাব শাহাবুদ্দিনের আমলে আপনি কেন 9 মাসে পারছেন না? আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে। এখন এই যে বক্তব্য, বিএনপির নানান বক্তব্য, পাল্টা বক্তব্য, আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো, প্রতিহিংসা করবেন না দাবি, আর এখানে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হয় যে ফারুক সাহেব। তিনি গতকালকে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আমরা দেখি, যে নির্বাচনটা নিয়ে কেন সরকার পেছাচ্ছে এটা তারা বুঝতেছে না। এমনকি সরকারের কাছে বলছে যে একটা কারণ দেখা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর শেষে আসছেন। গতকাল ওনার উপদেষ্টা, প্রেস উপদেষ্টা যিনি আছেন বা সচিব আছেন শফিক ভাই, তিনি বলছিলেন যে 30 জুনের পর একদিনও সরকার থাকবে না। তার মানে জানুয়ারি টু ডিসেম্বরে নির্বাচন হচ্ছে, হতে পারে জানুয়ারি, হতে পারে ফেব্রুয়ারি। তো আমরাও বুঝি না, এইভাবে না ঘুলাইয়া হতে পারে বইলা একটা তারিখ দিয়েই দেন, তফসিল বা নির্ধারিত তারিখ। বিএনপি বলতেছে আমাদেরকে রোডম্যাপটা দেন, তাহলে আমরা ক্লিয়ার হই। কারণ আগামী বছর যেই সময় নির্বাচনের কথা বলা হচ্ছে, এই সময় ঈদ থাকবে, পাশাপাশি আপনার বর্ষাকাল থাকবে, স্কুলের পরীক্ষা টরীক্ষা থাকবে। তো এই সময়টাতে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের দিকে রমজান থাকবে, এই সময়টাতে নির্বাচন কিভাবে করবে? তার মানে মাথার মধ্যে অন্য কিছু প্ল্যান আছে। আর বিএনপি দেখবেন বরাবরই ইদানিং ডক্টর ইউনূসের মোটিভ নিয়ে নানান প্রশ্ন তোলেন, এবং ডক্টর ইউনূসও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিএনপিকে নিজে সমালোচনা করেছেন। তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ, তারপরেও এটা ওনার রাজনৈতিক অদূরদর্শিতারই পরিচয়। আর এই বক্তব্যটা, এতদিনের যে ভাষা অবস্থান ছিল বিএনপির, এটা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে যে তিনি বিএনপিকে মাইনাস করতে চাচ্ছেন। বিএনপিটা মনেই করে নিচ্ছে এখন, কারণ আন্তর্জাতিক অঙ্গনে তিনি এই ধরনের কথা বলাটা উচিত হয়নি। এখন এই ষড়যন্ত্র রোখার জন্য সম্ভবত ঈদের পরে নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নামছে। তারেক রহমান ওরকমই বড় ধরনের একটা নির্দেশ দিয়েছেন, আবারও আসতে যাচ্ছে। দেখা যাক ক্ষমতার খেলা কোন দিকে যায়। ভালো থাকুন। জাপান থেকে কি নিয়ে আসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? 4 দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত 12:20 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল 10:20 প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে অন্যতম ছিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যা অনুষ্ঠিত হয় সফরের তৃতীয় দিন শুক্রবার। বৈঠকে উভয় নেতা চলতি বছরের মধ্যেই জাপান বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য 1.63 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই দিন উভয় দেশের মধ্যে 3টি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার টোকিওর হিরাকাউস্কো চিউদা সিটিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মানব সম্পদ সেমিনারে বাংলাদেশ ও জাপানের মধ্যে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং জাপানে তাদের কর্মসংস্থানের পথ সুগম করা, যেখানে বর্তমানে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। জাপানি ব্যবসায়ী ও কর্মকর্তারা এই সেমিনারে জানান, আগামী 5 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 10 লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এই উদ্যোগ জাপানের ক্রমবর্ধমান শ্রম সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশ বিজনেস সেমিনারে প্রধান উপদেষ্টা ইউনূস বক্তৃতা দেন। সেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আরও 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সফর ঘিরে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং মানব সম্পদ উন্নয়ন সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।